আজকে একাদশের ভূগোলের প্রথম দিকের একটি অংশ, একদম প্রথমের অংশ আইসোস্টেসিস, সেমিস্টার 2তে এটা তোমাকে বুঝতে হবে। সমস্থিতি কি এবং সমস্থিতি কথাটি এসেছে কিভাবে, আর সমস্থিতি সম্পর্কিত অর্থাৎ সমস্থিতি কথাটি আবিষ্কারের পূর্বে বা সমস্থিতি কথাটি উদ্ভাবনের পূর্বে দুটো তত্ত্ব এইরি এবং প্র্যাট, আমরা প্রথম পর্বে মূলত এইরি এবং প্র্যাটের তত্ত্বের আগের অংশে সমস্থিতি কথাটি কিভাবে এসেছে সেই বিষয়টি ডিসকাস করব। তা সমস্থিতি বোঝার আগে আমাকে যে বিষয়টা বুঝতে হবে, আমরা যেখানে রয়েছি এই এমন জায়গায়, এটা হচ্ছে ভূত্বক। আর ভূত্বকের কিছুটা নিচে যেখানে গুরুমণ্ডল শুরু হয়েছে, গুরুমণ্ডল শুরু হওয়ার নিচের অংশে রয়েছে স্থনোস্ফিয়ার। অর্থাৎ প্রথমে শিয়াল, তারপরে সীমা, তারপরে গুরুমণ্ডলের উপরের একটা শক্ত অংশ যেটার নাম হচ্ছে টোটাল শিয়াল প্লাস সীমা, এবং গুরুমণ্ডলের উপরে শক্ত অংশ এটার নাম হচ্ছে লিথোস্ফিয়ার। তার নিচে রয়েছে সান্দ্র স্থনোস্ফিয়ার। অর্থাৎ এটা কিন্তু পুরোপুরি কঠিন নয়। এদের মধ্যে সমতা বিধান, এই শিয়াল, সীমা এবং গুরুমণ্ডলের উপরে অর্থাৎ শিলামণ্ডল কিভাবে স্থনোস্ফিয়ারের উপর চাপ প্রয়োগ করে নিজেদের মধ্যে ভারসাম্য বজায় রাখছে সেই বিষয়টা কিন্তু আমরা ডিসকাস করব। খেয়াল করে দেখো, স্থলভাগের মোট অংশের পরিমাণ হচ্ছে 29%, যার আয়তন প্রায় 1.3 × 10⁸ ঘন কিমি, যেখানে রয়েছে পর্বত, মালভূমি এবং সমভূমি। অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের উপরে অবস্থান করছে এই 29% এলাকা। এখন প্রতিদিন এই অংশ থেকে অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের উপরের অংশ থেকে, পাহাড়, পর্বত, মালভূমি থেকে সমুদ্রের দিকে প্রতি বছর 13.6 ঘন কিমি শিলাস্তর ক্ষয়ীভূত হয়ে মহাসাগরীয় অংশে সঞ্চিত হয়ে চলছে। অর্থাৎ যদি আমরা এটা পাহাড়, পর্বত, মালভূমি এবং সমভূমি, তারপরে সমুদ্রের অংশ, এটা যদি আমরা ধরে নিই, তাহলে এই অংশ থেকে ক্রমাগত ক্ষয় সঞ্চয় কন্টিনিউ চলছে। তাহলে এই পদার্থসমূহ যদি কন্টিনিউ ক্ষয়ীভূত এবং সঞ্চিত হয়ে চলে, তাহলে কিন্তু 1 কোটি বছরের মধ্যে উভয়ের লেভেল সমান হয়ে যাবে। অর্থাৎ এই পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি সবই সমুদ্র সমতলে নেমে আসবে। কত? 1 কোটি বছরের মধ্যে। কিন্তু পৃথিবীর বয়স নিশ্চয়ই জানো, প্রায় 460 কোটি বছর। এমন হয়নি। তার কারণ হচ্ছে না, এই যেটা আমরা পাত সংস্থান তত্ত্বে জেনেছি, যে পাতের একটা অংশ ঢুকে পড়ে কোথায় না, হালকা পাতের তলায় ভারী পাতটি ঢুকে পড়ে, এবং ওই পাতের অর্থাৎ যে পাতটি ঢুকে পড়ছে সেটা ভারী পাত, তার সম্মুখস্থ অংশ গলে যায় এবং সেটা আবার আগ্নেয়গিরি বা অগ্নুৎপাত রূপে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। অর্থাৎ এই স্থনোস্ফিয়ার এবং লিথোস্ফিয়ারের মধ্যে ক্রমাগত একটা পরিবর্তন বা গঠন, এটা কিন্তু কন্টিনিউ হয়ে চলছে। ফলে শিলাস্তরের ভারসাম্য কিন্তু বজায় থাকছে। এবার আমরা পরপরই জেনে নিই যে মহাদেশীয় ভূভাগের উচ্চতা যেমন বজায় রয়েছে, তেমনি ক্ষয়ের প্রক্রিয়াও সচল রয়েছে। এভাবে পৃথিবী পৃষ্ঠে উত্থিত ভূমিরূপ আর অবনত ভূমিরূপের মধ্যে এক যান্ত্রিক ভারসাম্য রচিত হচ্ছে। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন পিরিয়ড। এরপর আমরা সমস্থিতির সংজ্ঞা জানবো, মানে কাকে বলে। দেখো, আইসোস্ট্যাটিক কথাটি থেকে আইসোস্টেসি কথাটি এসেছে। এটা একটা গ্রিক শব্দ, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে সমস্থিতি। আইসো এই কথার অর্থ হচ্ছে ইকুয়াল, এটা কিন্তু গ্রিক শব্দ। স্টেসি বা স্টাসি কথার অর্থ হচ্ছে
স্থিতি, স্ট্যান্ডিং। তাই আইসোস্টেসিস কথার অর্থ হচ্ছে না সজ্জিত বা ভারসাম্য অবস্থায়, না ভারসাম্যের অবস্থায়, স্টেট অফ ব্যালেন্স। আইসোস আর স্ট্যাটিক এই দুটো শব্দ নিয়ে সমস্থিতি। আমরা পাহাড় পর্বত মালভূমি বিভিন্ন ভূমিরূপ দেখছি আমরা যেখানে রয়েছি। তো এখানে এইসব ভূমিরূপগুলি, সেখানে পাহাড় পর্বত মালভূমি সমভূমি সাগর মহাসাগর ইত্যাদি ভূত্বকের নিচে যেটা বলছিলাম যে স্থনোস্ফিয়ার, তার পরিপ্রেক্ষিতে ভেসে রয়েছে, যে কারণে বলা হচ্ছে সমস্থিতি, অর্থাৎ সমানভাবে অবস্থান করছে। এখানে মহাদেশীয় ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক নিজেদের মধ্যে ভারসাম্য বজায় রেখে বিভিন্ন উচ্চতায় অবস্থান করছে। এই সাম্যাবস্থা বা সাম্য অবস্থায় বজায় রাখার ঘটনাকে সমস্থিতি বলে। এখানে ঘটনা হচ্ছে, এই শব্দটি প্রথম ব্যবহার করেন সি ডটন। কিন্তু খেয়াল রাখবে, ডাটন ব্যবহার করলেও কিভাবে কথাটি এলো, অর্থাৎ এই যে অভিকর্ষ বিষয়টা, এটা সূত্রপাত কিন্তু অনেক আগেই। তো সেই সূত্রপাতের কিছু কথা বলি, যেহেতু আমরা ইন্ট্রোডাকশন পিরিয়ডে রয়েছি। বিখ্যাত বিজ্ঞানী আর্কিমিডিসের সূত্র ধরে সমস্থিতি ধারণার সূত্রপাত হয়। এটা ইম্পর্ট্যান্ট কথা, এটা মনে রাখবে। এখন ডাটন কি বলছেন, যখন তিনি এটাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা বিষয় এলেন, না ভূত্বক কঠিন বা অনমনীয় নয়, ভূত্বক কঠিন কিন্তু অনমনীয় নয়, বরং এটা হালকা ঘন পদার্থ দিয়ে তৈরি, যেটি গুরুমণ্ডলের উপর ভাসমান, সেটা কিন্তু অধিকতর ঘন, অর্থাৎ ভূত্বকটি কম ঘন। আর ভূত্বকের ঘনত্ব নিশ্চয়ই জানো, 2.7 গ্রাম প্রতি ঘন সেমি। তো তার থেকে গুরুমণ্ডল অধিক ঘন, অর্থাৎ গুরুমণ্ডলের উপরে যে স্থনোস্ফিয়ার রয়েছে, প্রথমেই বলছিলাম। শিলার ঘনত্ব বা প্লবতার তারতম্যের জন্য ভূত্বকীয় অংশগুলি বিভিন্ন উচ্চতায় অবস্থান করছে। প্লবতা বিষয়টা পরে আসছি, বুঝতে পারবে। এভাবে নানান উচ্চতা থেকে এরা পরস্পরের মধ্যে এক ভারসাম্য বা সামঞ্জস্য রক্ষা করে, অর্থাৎ এদের উচ্চতা বিভিন্ন ধরনের, তথাপি কিন্তু সামঞ্জস্য অবস্থায় রয়েছে। তো আমরা প্লবতাতে যাব। তো সমস্থিতির ধারণার দুটো মূল বিষয়, এক হচ্ছে ভূখণ্ডের উচ্চতা এবং তাদের ঘনত্বের ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ খুব সহজ করে বললে, যদি উচ্চতা বেশি হয়, তার মানে তুমি বুঝবে তার ঘনত্ব কম, ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ হিমালয়ের ঘনত্ব কি হবে বলতো? কম হবে, কারণ এর উচ্চতা বেশি। অন্যদিকে সিল্ড মালভূমি বা সমুদ্র সমতল, এরা অনেক নিচুতে অবস্থান করছে, এদের ঘনত্ব বেশি, তাই এরা কম উচ্চতায় অবস্থান করছে। তাহলে আমরা দেখা যাক নোটস আকারে কি লিখতে হয়। না, সমস্ত ভূমিরূপগুলো অর্থাৎ পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি ইত্যাদির আয়তন, ভর, উচ্চতা অনুযায়ী গুরুমণ্ডলের উপরে থাকা সান্দ্র স্থনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় রয়েছে। ভূপৃষ্ঠে যে স্থান যত বেশি উঁচু, তার শিলার ঘনত্ব তত কম, নিচু স্থানের শিলার ঘনত্ব বেশি। তাহলে যে ভূখণ্ডের ঘনত্ব যত বেশি, প্লবতা মানে ভেসে থাকার প্রবণতা, ভেসে থাকা ইত্যাদি কম হবে। এই কারণে এই ভূখণ্ডগুলি নিচু অবস্থায়। অপরপক্ষে যে ভূখণ্ডের ঘনত্ব কম, যেমন পাহাড় পর্বত, তাদের প্লবতা বেশি হওয়ার কারণে, তাদের হালকা, সে কারণে বেশি উঁচুতে অবস্থান করছে। এই ভাসমানতার যে সূত্র, সেটা কিন্তু আর্কিমিডিসের যে প্লবতা সূত্র, সে সূত্র অনুযায়ী কী বলছে, না তরল পদার্থের উপর ভাসমান কোনো বস্তু তার আয়তনের সমান ভরের তরল স্থানান্তরিত করে এবং তরলের উপর ভেসে থাকে। অর্থাৎ যদি আমরা হিমালয়ের উচ্চতা দেখি খুব বেশি, তাহলে কিন্তু এখানে ঢুকে থাকবেও বেশি। অর্থাৎ সমান তরল স্থানান্তরিত করে এবং তরলের উপর ভেসে থাকে।
ভূত্বকের যে অংশের উচ্চতা ও ভর বেশি সেই অংশ ভূ অভ্যন্তরের দিকে তত গভীর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে ভূখণ্ডগুলির উচ্চতার সঙ্গে ঘনত্ব সম্পর্কের ব্যস্তানুপাতিক। যে ভূখণ্ডের ঘনত্ব যত বেশি, আমরা ধরে নিই মালভূমির ঘনত্ব অনেক বেশি, তার প্লবতা কম, অর্থাৎ সে ভাসতে কম পারছে, সে নিচের দিকে বেশি ডুবে থাকে যেহেতু ভারী, ফলে তার উচ্চতা কম। অন্যদিকে যে ভূখণ্ডের ঘনত্ব যত কম হবে প্লবতা তত বেশি হবে, সে তত কম ডুবে থাকবে এবং তত উচ্চতা বেশি হবে। প্লবতা বিষয়টা যা বলছিলাম, প্লবতাটা কি না, স্থির তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত অর্থাৎ ডুবিয়ে দিলে ওই পদার্থটি যে ঊর্ধ্বমুখী উল্লম্ব বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। তার মানে তুমি যদি একটি চৌবাচ্চায় ভর্তি জল আছে, যতটুকু অংশ অর্থাৎ যত ভরের ওজনের সেখানে বস্তু ডোবাবে আংশিক বা পূর্ণ, ততটা জলকে কিন্তু সে অপসারিত করবে যেহেতু উল্লম্ব ক্রিয়া করবে। এর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ঘনত্বের পার্থক্যের প্রতিবিধান তলের উপর ভূমির উপর বিভিন্ন উচ্চতা অবস্থান। মানে আগের ক্ষেত্রে দেখছিলাম যে তলগুলো কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় রয়েছে। কারণ কেন ভিন্ন ভিন্ন জায়গায় রয়েছে? যার উচ্চতা বেশি সে তত বেশি গভীর, যার উচ্চতা কম সে তত কম গভীর, যেটা আমরা মাউন্টেন রুট হাইপোথিসিস পরবর্তী ক্ষেত্রে পড়ব। এখানে কিন্তু আমরা একটা অন্য বিষয় জানব। প্লবতা ধর্মানুসারে অধিক উচ্চতা বিশিষ্ট ভূখণ্ড কম ঘনত্বের কারণে ভূ অভ্যন্তরে, যেটা আমরা স্থনোস্ফিয়ারে বলছি, ভূত্বকের অভ্যন্তরে স্বল্প গভীরতা পর্যন্ত বিস্তৃত হওয়া উচিত। আবার স্বল্প উচ্চতা বিশিষ্ট অধিক ঘনত্বের কারণে ভূ অভ্যন্তরে অধিক গভীরতা পর্যন্ত বিস্তৃত। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভূ অভ্যন্তরের একটি নির্দিষ্ট গভীরতায় পর্বত, মালভূমি, সমভূমি, অর্থাৎ এদেরকে সকলকে তো একসঙ্গে মহাদেশীয় ভূখণ্ড বলছে। তার মানে এখানে এই অংশে সিরগা প্লাস অ্যালুমিনিয়াম, অন্যদিকে মহাসাগরীয় ভূত্বকের চাপ, সেটা সীমা, এদের পীড়ন স্থনোস্ফিয়ারের একটি সুনির্দিষ্ট গভীরতায় সমান হয়। তার মানে ভূ অভ্যন্তরে অর্থাৎ স্থনোস্ফিয়ারে যে গভীরতায় প্রতি একক ক্ষেত্রফলের উপর সমান থাকে, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলের উপর সমান হয়, এটাও সমান হয়েছে, তখন তার সেই তলটির নাম হচ্ছে প্রতিবিধান তল বা লেভেল অফ কম্পেনসেশন। এই প্রতিবিধান তলের উপর দাঁড়িয়ে থাকা ভূখণ্ডগুলির ঘনত্বের পার্থক্যের কারণে বিভিন্ন উচ্চতায় অবস্থান করে। আরবার বলছি, প্রতিবিধান তলের উপর দাঁড়িয়ে থাকা ভূখণ্ডগুলির ঘনত্বের পার্থক্যের কারণে বিভিন্ন উচ্চতায় অবস্থান করে। এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে যে ভূ অভ্যন্তরে যে গভীরতায় প্রতি একক ক্ষেত্রফলের উপর সমান, অর্থাৎ নিচের দিকের সুনির্দিষ্ট গভীরতায় পদার্থের ঘনত্ব কিন্তু সমান হয়ে গেল, উপরে ঘনত্ব যাই হোক না কেন নিচের ঘনত্ব কিন্তু সমান হয়ে গেল, যে কারণে প্রতিবিধান তল তৈরি হয়েছে। এই ধারণাটি মূলত আমরা একটা প্লবতা পেলাম, আরেকটি হচ্ছে নিউটনের অভিকর্ষ ধারণা। আমরা জানি যে পৃথিবীর আকৃতি কিন্তু অভিগত গোলক। এই অভিগত গোলকের কারণে অক্ষাংশ অনুযায়ী অভিকর্ষ মানের পরিবর্তন ঘটে, অর্থাৎ নিরক্ষরেখায় অভিকর্ষ মান সবচেয়ে কম, কারণ পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষরেখার বা নিরক্ষীয় অঞ্চলের দূরত্ব সর্বনিম্ন। যত আমরা মেরুর দিকে যাব তত অভিকর্ষের মান বৃদ্ধি পাবে, কারণ পৃথিবীর কেন্দ্র থেকে মেরুর দিকে এই দূরত্ব অধিক হয় এবং মেরু বিন্দুতে গিয়ে সেটা সর্বাধিক হয়। তাহলে ভূত্বকের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অভিকর্ষ মান হ্রাস পায়। দুটো বিষয়, একটা নিরক্ষরেখার বিষয় আর একটা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অভিকর্ষ মান হ্রাস পায়। শিলার ঘনত্বের পার্থক্য অভিকর্ষ মানে তারতম্য ঘটায়। কম ঘনত্বের ক্ষেত্রে অভিকর্ষ মান কম আর অধিক ঘনত্বের ক্ষেত্রে অভিকর্ষ মান বেশি। এই বিষয়টা গেল। এরপরে
মানে অর্থাৎ ডাটন 1859 খ্রিস্টাব্দে তিনি আইসোস্টেসি কথাটি ব্যবহার করলেন, কিন্তু তার আগেই 1735 খ্রিস্টাব্দে বুক কিন্তু অভিকর্ষজ অসঙ্গতির পর্যবেক্ষণ করেন। তিনি দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার চিম্বোরাজো নামক যে আগ্নেয়গিরি রয়েছে সেখানে চলে যান এবং তার উত্তর এবং দক্ষিণে একটি বিশেষ পরীক্ষা করেন। সেখানে তিনি লক্ষ্য করেন যে তিনি যে যন্ত্রটি নিয়েছিলেন সে যন্ত্রটির নাম হচ্ছে থিওডোলাইট নামক একটি যন্ত্র। তার যে ওলনদড়ি সেটা আন্দিজ পর্বতের দিকে কাঙ্ক্ষিত মান অনুযায়ী আকৃষ্ট হচ্ছে না, অর্থাৎ যতটা যাওয়া দরকার যে প্লাম রেখাটি সেটা কিন্তু যাচ্ছে না। তিনি পরীক্ষা থেকে ধারণা হয় যে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে অভিকর্ষজ ত্বরণের মান কমতে থাকে। অভিকর্ষজ ত্বরণের উপর উচ্চতার এই প্রভাবকে বুগের ভরের প্রভাব বলে। কি বুঝলাম? যে কাঙ্ক্ষিত মান অনুযায়ী যে আকৃষ্ট হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। সেখান থেকে তিনি কি দেখলেন না, ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে অভিকর্ষজ যে মান সেটা কিন্তু কমতে থাকে, অর্থাৎ হাইট বাড়লে কমবে আর হাইট কমলে অভিকর্ষজ মান বাড়বে। এই পর্বতের ভর এবং উচ্চতাজনিত কারণে অভিকর্ষজ ত্বরণে, যাকে আমরা জি দ্বারা প্রকাশ করি, যদিও তোমাদের এটা খুব একটা প্রয়োজন নেই, মান সংশোধনের পরেও কিন্তু কিছু বিচ্যুতি থেকে যায়, যাকে বলছে বুগের অসঙ্গতি। এরপরে আমি অভিকর্ষজ বিচ্যুতি কথাটা বলে এখানে শেষ করব। অভিকর্ষজ বিচ্যুতিটা কি না, পৃথিবী সাপোজ গড় সমুদ্রতলের সাপেক্ষে যদি আমরা পৃথিবীকে মসৃণ কল্পনা করি তাহলে অক্ষাংশ অনুযায়ী একটা অভিকর্ষ মান বেরোবে, যাকে বলছি থিওরিটিক্যালি অর্থাৎ তাত্ত্বিক বা প্রমাণ। এটা নিরক্ষরেখায় সবচেয়ে কম, মেরুবিন্দুতে সর্বাধিক। কিন্তু যখন একই অক্ষাংশে অবস্থিত কোনো স্থান সমুদ্র সমতলে রয়েছে কিন্তু কোনো স্থান অনেক উঁচুতে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মানের ভিন্নতা ঘটবে। ভূপৃষ্ঠের বন্ধুর এবং অসমসত্ব প্রকৃতি হওয়ায় বিশেষ অঞ্চল বিশেষে অভিকর্ষজ মান কম বেশি বলা হয়, যাকে প্রকৃত। অর্থাৎ ধরো একটি অক্ষাংশ, এখানে সমুদ্র সমতল, এর অভিকর্ষজ মান যা, একই অক্ষাংশে পাহাড় পর্বত রয়েছে, এখানে কিন্তু অভিকর্ষজ মান কিন্তু আলাদা হবে। তার মানে অভিকর্ষজ মান তাহলে কি হলো, এর সাপেক্ষে আলাদা হয়ে গেল। এটা হচ্ছে প্রকৃত মান। আগেরটা কি ছিল, সমুদ্রতলের সাপেক্ষে গণনা করলে তাত্ত্বিক মান। তাহলে পৃথিবীপৃষ্ঠের কোনো বিন্দুর প্রকৃত বা অভিকর্ষজ মান থেকে পৃথিবীপৃষ্ঠে কোনো বিন্দুর প্রকৃত বা বাস্তব অভিকর্ষজ মান থেকে তাত্ত্বিক অভিকর্ষজ মানের বিয়োগ ফলকে অভিকর্ষজ বিচ্যুতি বলে। এটা দু প্রকার হতে পারে। যদি কোনো স্থানে অক্ষাংশ অনুযায়ী তাত্ত্বিক অভিকর্ষজ মান যা হওয়া উচিত তার তুলনায় সমীক্ষা করে পাওয়া অভিকর্ষ মান যদি বেশি হয়, তখন একে বলা হচ্ছে ধনাত্মক অভিকর্ষ বিচ্যুতি, পজিটিভ বিচ্যুতি বলা হচ্ছে। যেমন সিল মালভূমি, সমভূমি, সামুদ্রিক, এখানে কিন্তু অভিকর্ষজ বিচ্যুতি ধনাত্মক হবে, যেহেতু এদের উচ্চতা তুলনামূলক কম। ঋণাত্মক অভিকর্ষ বিচ্যুতি না, কোনো স্থানের অক্ষাংশ তাত্ত্বিক মান যা হওয়া উচিত তার তুলনায় প্রকৃত মান যদি কম হয়, তাহলে অভিকর্ষজ বিচ্যুতিকে ঋণাত্মক বিচ্যুতি বলে। নবীন ভঙ্গিল পর্বতে এই বিচ্যুতি অর্থাৎ ঋণাত্মক বিচ্যুতি দেখা যায়। অভিকর্ষজের মান দুটি বিষয়ের উপর নির্ভর করে, পৃথিবীর কেন্দ্র থেকে স্থানটির দূরত্ব আর শিলাটির ঘনত্বের ওপর। পরবর্তী ক্ষেত্রে আমরা এই যে অভিকর্ষজ অসঙ্গতি, যেমন বুগের পরীক্ষা করলেন, পরবর্তী ক্ষেত্রে জর্জ এভারেস্ট পরীক্ষা করেছিলেন। এরকম এরপরে তোমার অর্থাৎ সমস্থিতি সম্পর্কিত তত্ত্ব আসার আগে এবং পরে মোট 8টি ধারণা আছে। তোমাদের রয়েছে 2টি ধারণা। তো এভারেস্টের অসঙ্গতি পর্যবেক্ষণ সহ 2টি বিষয় পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পড়াশোনা হোক, পারলে নোটটি তুলে নিতে